আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার বাজারের 10টি কমন ভুল নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভিডিও শুরুতেই আমরা প্রথম ভুল নিয়ে আলোচনা করতেছি। তো প্রথম ভুলটা হলো, এই শেয়ারটা তো দারুণ বাড়ছে, এখনই কিনতে হবে। তো অনেক সময় দেখা যায় যে মার্কেটে কোনো একটা স্টক 40 টাকা থেকে হয়তো 80 টাকায় চলে এসেছে, তখন অনেকেই চিন্তা করেন যে হ্যাঁ, গত 20 দিনে বা গত 15 দিনে 40 টাকা থেকে 80 টাকায় মানে 100% রিটার্ন দিয়েছে অথবা ডাবল হয়েছে। সো অনেকেই মনে করেন যে এই স্টকটা এখনই কিনতে হবে। এবং এইসব কেসে অনেক সময় দেখা যায় যে মার্কেটে একটা রিউমারও চলে আসে যে আচ্ছা, এই স্টকটা 40 টাকা থেকে 80 টাকা গিয়েছে, এটা 150 টাকা পর্যন্ত যাবে। সো এইসব ক্ষেত্রে অনেকে আবার চিন্তা করেন যে আমি 80 টাকায় কিনে 120 টাকাও যদি সেল দিয়ে দেই, আমার 50% প্রফিট, আমার 150 টাকা যাওয়া পর্যন্ত দরকার নাই। বাট রিউমারটা কিন্তু দেখা যায় মার্কেটে তখনই আসে যখন শেয়ারটাকে মার্কেটে ডাম্পিং করার প্রয়োজন হয়। তো রিউমারের ব্যাপারটা তো আছেই, এছাড়াও অনেক সময় দেখা যায় যে শেয়ারের বা যে কোনো একটা স্টকের অতীত পারফরমেন্স দেখে অনেকে স্টক কিনে। যেমনটা যদি এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো একটা স্টক এই যে 25 দিনে বা 20 দিনে 100% রিটার্ন দিয়েছে, তো অনেকে চিন্তা করে আচ্ছা 20 দিনে 100% রিটার্ন দিলে আমি এটাকে লং টার্ম হোল্ড করলে বা আরো কিছুদিন হোল্ড করলে আমি হয়তো এটা থেকে 20-30% রিটার্ন পেতে পারি। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টকের যে প্রাইস বাড়তেছে এটার সাথে ইপিএস এর কিছু সামঞ্জস্যতাও থাকতে পারে, যদিও আমাদের মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রেই সামঞ্জস্যতা থাকে না। তবে সব ক্ষেত্রে সামঞ্জস্যতা থাকলেই যে আপনার সেই স্টকটা আরো ভালো করবে এরকমটা বলা যায় না। কারণ আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো একটা স্টকের ইপিএস হয়তো ভালো এসেছে, ফাইন। সো ইপিএস হয়তো বা আগের বছরের তুলনায় 25% বেড়েছে, বাট প্রাইস কিন্তু 40 টাকা থেকে 80 টাকায় চলে এসেছে। তো এই জায়গাটায় এই যে ইপিএস বাড়লো মাত্র 25% আর প্রাইস বেড়ে গেল প্রায় 100%, তো অনেকে চিন্তা করবে যে আচ্ছা, এই এই স্টকটা বা এই কোম্পানিটা তো বিজনেস ভালো করতেছে, তো আমি 80 টাকায় কিনলে মেবি আসলেই 150 টাকায় বা 120 টাকায় সেল দিতে পারবো। বাট সিনারিও কিন্তু সেটা হবে না, কারণ হলো আপনার স্টকের যে আর্নিং সেটা বেড়েছে 25% আর প্রাইস কিন্তু 100% বেড়ে গিয়েছে। তো অলরেডি কিন্তু এই স্টকটা ওভার ভ্যালুড থাকার কথা মার্কেটে। সো এই জায়গায় আপনি শুধুমাত্র প্রাইস বা রিটার্নের ডেটা দেখে অথবা ইপিএস দেখে স্টক কেনা উচিত হবে না, বা ইপিএস কে বাড়তে দেখে স্টক কেনা উচিত হবে না। সেই ক্ষেত্রে আমাদের কিছু টিপস রয়েছে আপনাদের জন্য। তো প্রথম টিপসটা হলো যে সব সময় স্টক কেনার আগে ভ্যালুয়েশন চেক করতে হবে, যে এই যে তার ইপিএস বাড়লো অথবা প্রাইস বাড়লো যেটাই হোক, স্টিল সে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে কিনা সেটা দেখে আপনাকে ওই স্টকটা কিনতে হবে। 2 নম্বর যদি টিপসে আসি, সেটা হলো যে শুধুমাত্র পাস্টের রিটার্ন দেখে আপনার স্টক কেনা উচিত না, কারণ পাস্টের রিটার্ন কিন্তু কখনো কনফার্ম করে না যেটা ফিউচারও রিটার্ন দিবে। দেন 3 নম্বরে আসে যে হাই পাস্ট রিটার্ন অনেক সময় ওভার ভ্যালুয়েশনে নিয়ে যায়। যেটা বললাম যে কোন একটা স্টকের ইপিএস যদি এক বছরে 25% বাড়ে, তো এটার ক্ষেত্রে দেখা যায় যে প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে হয়তো 100%। তো দ্যাট মিনস এই স্টকটা হয়তো ওভার ভ্যালুড হয়ে গিয়েছে। সো প্রিভিয়াসলি প্রাইসের বলেন আর ইপিএস এর বলেন, যদি হাই রিটার্ন থাকে এইসব ক্ষেত্রে স্টকটা ওভার ভ্যালুড থাকার হিউজ একটা চান্স রয়েছে। এ পর্যায়ে আমরা যদি 2 নম্বর ভুলটা দেখি, তো 2 নম্বর ভুলটা, বাজেট, রাজনীতি বা বৈশ্বিক খবর শুনেই আবেগে সিদ্ধান্ত নেওয়া উচিত না, বা আবেগে সিদ্ধান্ত নিয়ে নেন অনেকে, এটাই 2 নম্বর ভুল। তো আমি যদি এক্সাম্পল বলি, যে অনেকে হয়তো মনে করতেছে রাজনৈতিক একটু আনস্টেবিলিটি থাকলে তখনই আমার শেয়ারটা সেল দিয়ে দিতে হবে, অথবা বহির্বিশ্বে কোথাও একটা যুদ্ধ হচ্ছে বা কোনো একটা হিটেড একটা পলিটিক্যাল আলোচনা শোনা যাচ্ছে, এটার জন্য দেখা যায় যে আমাদের মার্কেটে প্যানিকড হয়ে অনেকে শেয়ার সেল দিয়ে দেয়। বা যে কোনো একটা পজিটিভ নিউজ শুনে যেটার হয়তো এত বেশি ইম্প্যাক্টও নাই মার্কেটে, সেটা শুনে হয়তো অনেকে হুড়মুড় করে শেয়ার কেনা শুরু করে। তো 2 নম্বর ভুলটা এটা একটা ভুল, কারণ আপনার যখন মার্কেট আর একটু স্টেবল হবে বা একদিন দুদিন যাওয়ার পরে মনে হবে যে আচ্ছা, বাজেট বা এই যে রাজনৈতিক অস্থিরতা অথবা যে বৈশ্বিক যেই যুদ্ধ বা একটু হিটেড পরিস্থিতি, এটার হয়তো অত বেশি প্রভাব নাই, তখন দেখা যায় যে মার্কেট আবার ঠিকই বাউন্স ব্যাক করে। বাট ওই সময় যারা আতঙ্কিত হয়ে সেল দিয়ে দিলেন তারা কিন্তু আলটিমেটলি লস করেন। তো এইসব ক্ষেত্রে ইমোশনাল ডিসিশন কিন্তু বাজারে আপনার ক্ষতির অন্যতম একটা বড় কারণ। সো এই ব্যাপারে আমাদের একটা টিপস আপনাদের জন্য রয়েছে, সেটা হলো যে প্রতিটি খবরের বাস্তব প্রভাব বাজারে কেমন হবে সেটা আপনাকে বুঝতে হবে। ধরুন বহির্বিশ্বে 2টা দেশের মধ্যে যুদ্ধ লাগলো, সো এখানে আপনার প্রথম দিনই প্যানিকড হয়ে
ওই আপনার যে পোর্টফোলিওর স্টক গুলা রয়েছে সব সেল দিয়ে দেওয়ার কোনো মানে হয় না, কারণ এই যুদ্ধটা আসলে কিরকম হবে। যেমন কিছুদিন আগেই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হওয়ার পরে যে জিনিসটা হয়েছে, যে মার্কেটে সবাই প্যানিকড হয়ে সেল দিয়ে দিল, তারপর দেখা যায় যে আসলে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ওইভাবে হয়ই নাই। জাস্ট কিছু সামরিক তাদের মধ্যে একটু হিটেড পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল। তো ওই সময় যারা সেল দিয়ে দিয়েছে তারা হয়তোবা ঠিকই লস করেছে, অথবা এইবার লস না করলে আপনি যে সবসময় লস করবেন না এরকমটা কিন্তু গ্যারান্টেড না। তো এইসব ক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এইটার আসলে প্রভাব বাজারে কেমন পড়বে, তারপর একটা ডিসিশন আপনাকে নিতে হবে। এছাড়াও আরো একটা টিপস যদি আমরা বলি, তো এই যে যে যুদ্ধ বা যে সমস্যাটা, বাংলাদেশের রাজনৈতিক সমস্যা অথবা বাজেটে কোনো একটা কিছুর উপরে ভ্যাট অথবা ট্যাক্স বেড়ে গেল, তো এইটার প্রভাব আপনার স্টকের উপরে কেমন পড়বে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দেন আপনি এই যে বাজেটে বা রাজনৈতিক অথবা বৈশ্বিক যে সমস্যাটা, এটা কি দীর্ঘমেয়াদে কন্টিনিউ করবে নাকি এটা একটা সাময়িক সময়ের জন্য হচ্ছে, এই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এইসব ক্ষেত্রে অনেকে বলবেন যে ভাই একটা যুদ্ধ এখন শুরু হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে যে এটা দীর্ঘমেয়াদে কন্টিনিউ করবে কিনা। তো এইসব ক্ষেত্রে সাজেশন থাকবে যে আপনি যদি বুঝতে না পারেন সেই সময় ইমোশনাল ডিসিশন না নিয়ে ওয়েট অ্যান্ড সি, আপনি দেখেন কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, দেন হয়তো আপনি ডিসিশনটা নিলে সেটা হয়তো আরেকটু বেটার একটা ডিসিশন হতে পারে। আমরা যদি এ পর্যায়ে 3 নম্বর ভুলটা নিয়ে আলোচনা করি, 3 নম্বর ভুলটা রিউমার বা টিপস শুনে ইনভেস্ট করে ফেলা, যেটার কিছু পার্ট আমরা প্রথম বা 1 নম্বরটাতে বলেছি। তো এই ক্ষেত্রে অনেকেই বলে থাকেন এরকম যে অমুক মামু বলেছে যে এই শেয়ারটা দ্বিগুণ হবে, বা এই যে 80 টাকার থেকে 150 টাকায় যাবে, অথবা ইনসাইডার ট্রেড হচ্ছে, আমার কাছে নিউজ আছে, সো এই স্টকটা 80 টাকা থেকে 150 টাকায় চলে যাবে, আমার কাছে ভিতরের খবর আছে। এরকম অনেক ধরনের রিউমার বাজারে প্রচলিত হয় বা অনেকেই হয়তো শুনে থাকবেন। তো এইগুলা শুনে অনেকে যেটা করেন যে হুট করে সব টাকা যে কোনো একটা স্টকে বা যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করে দেন। পরে দেখা যায় যে আপনার যে মামু অথবা আপনার যে ভেতরের লোক, সে আসলে ওই শেয়ারটাকে ডাম্পিং করার জন্য এই রিউমারটা মার্কেটে প্রচলিত করেছিল। তখন দেখা যায় যে ওই জাঙ্ক শেয়ারটাতে লাস্টে যে লোকটা এন্ট্রি নিয়েছে সে হয়তো আটকা পড়ে আছে এবং তাকে অনেক দিন আটকা পড়ে থাকতে হয়। তো এইসব ক্ষেত্রে রিউমার বা টিপস শুনে ইনভেস্ট করা উচিত না। আর এই জায়গায় আমরা একটু টিপস দিতে চাই, সেটা হলো যে নিজের রিসার্চ নিজে করুন, ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল দুটাই যাচাই করে আপনি স্টক কিনুন। তো আপনি যদি ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস না বুঝেন, আমাদের চ্যানেলে কিন্তু ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেক ভিডিও দেওয়া আছে। এছাড়াও আমরা ইন ফিউচার বা নিয়ার ফিউচারেই আমরা ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, একদম কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে কিছু কোর্সেস টাইপ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড থাকেন, সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং সেই শিক্ষা থেকে আপনারা নিজেরাই নিজের রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসিশন গুলা নিতে পারবেন। তো এই পর্যায়ে আমরা যদি 4 নম্বর ভুলটাতে আসি, সেটা হলো সব টাকা এক শেয়ারে ইনভেস্ট করা, নো ডাইভার্সিফিকেশন। তো অনেকেই এই যে রিউমারের উপরে বেস করে, অথবা অনেকেই চিন্তা করেন যে হ্যাঁ আমি এখন একটা শেয়ারই দেখতেছি সবচেয়ে ভালো, তো ওই একটা শেয়ারে ইনভেস্ট করে বসে থাকেন, কোনো ডাইভার্সিফিকেশন করেন না। সো এইটা মোটেও উচিত না। তো এক কোম্পানি বা এক সেক্টরে পুরো পোর্টফোলিও বিনিয়োগ করা মানে ঝুঁকি। অনেকে মনে করতে পারেন যে এখন আচ্ছা ফার্মাসিউটিক্যাল সেক্টর হয়তো মার্কেটে অনেক আন্ডার ভ্যালুড রয়েছে, তো আমি একটা বা দুইটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমার ফুল পোর্টফোলিওটা ইনভেস্ট করব। এরকমটা করা কিন্তু উচিত হবে না, কারণ ফার্মাসিউটিক্যাল সেক্টরে বা যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে হঠাৎ করে যে কোনো ধরনের নেগেটিভ নিউজ আসতে পারে। সো এইসব ক্ষেত্রে আপনি যতই অপটিমিস্টিক হন যে এই কোম্পানিটা ভালো করবেই, বাট স্টিল আপনার কখনোই উচিত হবে না যে ওই একটা ইন্ডিভিজুয়াল কোম্পানিতেই শুধুমাত্র ইনভেস্ট করা। আপনি যতটুকু সম্ভব আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করেন। সো এইসব ক্ষেত্রে আমাদের সাজেশন হবে সেক্টর এবং মার্কেট ক্যাপ অনুযায়ী আপনি আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করেন। তো আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছেন, ফার্মাসিউটিক্যালে কিছু করুন, তারপর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারেন, দেন আপনার যে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারেন, তারপর যে কনজিউমার বা এফএমসিজি ইন্ডাস্ট্রিতে করতে পারেন। এবং মার্কেট ক্যাপ অনুসারেও আপনি আপনার পোর্টফোলিওটাকে একটু যদি ডাইভার্সিফাইড রাখেন, সেক্ষেত্রে আপনার যে ফার্মাসিউটিক্যাল সেক্টর সেটা যদি একদম শর্ট টার্মে ভালো নাও করে, আরেকটা সেক্টর যদি ভালো করে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার পোর্টফোলিওটা একটু ব্যালেন্সড থাকবে। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ডাইভার্সিফিকেশন করতে গিয়ে আপনি আবার ওভার ডাইভার্সিফিকেশন করে ফেলবেন না। যে আপনি আপনার পোর্টফোলিওতে হয়তো 15টা 20টা বা 30টা শেয়ার নিয়ে ফেলেছেন, এখন ওই 15টা 20টা শেয়ারকে তো আপনার ফলো করতে হবে যে এরা আসলে কি করতেছে, পজিটিভ নিউজ আসতেছে কিনা নাকি নেগেটিভ নিউজ আসতেছে। আপনি যদি 15টা 20টা শেয়ার যদি
মনিটর করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো 15টা 20টা শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে না, আমি 15টা 20টা মনিটর করার মতো সেই ক্যাপাবিলিটি আমার নাই, তাহলে সেই হিসাবে বা সেই ক্ষেত্রে আপনাকে কম শেয়ারে বা যতগুলা শেয়ার আপনি মনিটর করতে পারবেন রেগুলারলি, ঠিক ততগুলা শেয়ারেই আপনার ইনভেস্ট করা উচিত। তো এই পর্যায়ে আমরা যদি 5 নাম্বার ভুলটায় আসি, সেটা হলো অতিরিক্ত ট্রেডিং করা বা ওভার ট্রেডিং। তো এই ক্ষেত্রে প্রতিদিন লাভ করতে চাওয়া বা বেশি দিন বাই সেল করা, এটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ক্ষতিকর। কারণ আপনি প্রতিদিন যখন বাই সেল করবেন, এটা কিন্তু কাইন্ড অফ, আমরা যদি একটু সাইকোলজিক্যালি চিন্তা করি, আপনার বাই সেল করলে কিন্তু আপনার ডোপামিন রিলিজ হয়। তো দেখা যাবে যে কোনো একদিন মার্কেট হয়তো খারাপ, আপনার কাছে হয়তো ক্যাশ নাই বা বাই করার মতো সিচুয়েশন নাই, তখন আপনার কিন্তু ডোপামিন আপনাকে মানে একটা প্রেসার ক্রিয়েট করবে যে আচ্ছা বাই না হোক, অ্যাটলিস্ট সেল হয়তো আজকে করা যেতে পারে। তো ওই দিন হয়তো আপনার সেল করাটাও একটা ভুল ডিসিশন হতে পারে। তো এইসব ক্ষেত্রে প্রতিদিন বাই সেল করা উচিত হবে না। এছাড়াও বাই সেল করার কিন্তু একটা কমিশন প্রত্যেকটা ব্রোকারেই রয়েছে। তো আপনি যখন প্রতিদিন বাই সেল করবেন, আলটিমেটলি আপনি লাভবান হন আর না হন, আপনার ব্রোকার কিন্তু ঠিকই লাভবান হচ্ছে। সো আপনি সেই বাই সেল করে করে ব্রোকারকে লাভবান করার চাইতে বরং আপনি স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করে কম বাই সেল করে সেই সমপরিমাণ প্রফিট করা যায় কিনা সেটার জন্য চেষ্টা করুন। সো এই ক্ষেত্রে আমাদের টিপস থাকবে যে পজিশন হোল্ডিং স্ট্র্যাটেজি অ্যান্ড ফিজ অ্যান্ড চার্জেস হিসাব রাখুন, হিসাব রেখে তারপর আপনি ইনভেস্ট করুন। অ্যান্ড যে কোনো একটা শেয়ারে ইনভেস্ট করলে সেটা আপনি কতদিন পজিশনটা হোল্ড করতে পারবেন, সেই স্ট্র্যাটেজিটা আগেই আপনি ডিটারমাইন করে রাখুন। এই পর্যায়ে আমরা যদি 6 নাম্বার ভুলটায় আসি, 6 নাম্বার ভুলটা হলো লাভে থাকলে বিক্রি করি, লসে থাকলে ধরে রাখি। সো মার্কেটে অনেকেই বলে থাকেন তো লাভে গেলে বিক্রি করে দেই, লসে অনেকে প্রাউডলি বলেন যে আমি লসে কোনো শেয়ারই সেল করি না। তো এটাও উচিত না, কারণ অ্যাজ এ হিউম্যান বিং আপনার কিন্তু ভুল হতেই পারে। তো আপনি হয়তো ভুলে কোনো একটা স্টকে এন্ট্রি নিয়ে নিয়েছেন, এখন ওই ভুলটাকে আপনি কতটুকু প্রলং করবেন এটা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। তো একটা ভুল ইনভেস্টমেন্টকে আপনি জাস্ট লসে আছে দেখে এটা সেল করবেন না, এটাকে আপনি আরো অনেকদিন ধরে রাখলে এটা কিন্তু আপনার লস আরো বাড়াতে থাকবে। তো এইসব ক্ষেত্রে যে অনেকেই বলে যে লাভ দেখলেই বিক্রি করি, কিন্তু লস করা শেয়ার মাসের পর মাস ধরে রাখি। তো যে কোনো একটা শেয়ার হয়তো আপনি 1 বছরও ধরে রাখতে হবে, এবং 1 বছরে আপনার লসটা কিন্তু বড় হবে, ছোট হবে না। তো এইসব ক্ষেত্রে আমাদের টিপস থাকবে যে নিজের জন্য আপনি একটা এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করেন, যে এই প্রাইসে গেলে সেটা প্রফিট হোক লসে হোক। তো আপনি কিন্তু যখন ট্রেড করবেন স্পেশালি, সো ট্রেড করার ক্ষেত্রে আপনি কিন্তু একটা টেক প্রফিট একটা লিমিট সেট করবেন, যে এই লিমিটে গেলে আমি প্রফিটটা টেক করব। দেন আপনি আবার স্টপ লসেরও একটা লিমিট সেট করবেন, যে লেটস সে আমি 80 টাকায় কিনেছি, এই স্টকটা যখন 75 টাকায় চলে আসবে তখন আমি সেল করে দিব। আপনি একটা এক্সিট স্ট্র্যাটেজি ছাড়া কখনোই ট্রেড করতে যাবেন না। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যদি অনেক কনফিডেন্ট হন, সেই ক্ষেত্রে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা আমি শুধু প্রফিটেরটাই চিন্তা করব। বাট সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্ডার ভ্যালুড স্টক কিনতে হবে। সো তখন যেটা হবে যে আপনার স্টকের প্রাইস যদি কমেও যায়, তখন কিন্তু আপনার স্টকটা আরো বেশি আন্ডার ভ্যালুড হলো। সো এটা নিয়ে আপনার হয়তো সমসাময়িক বা শর্ট টার্মে চিন্তা করার কিছু নাই। আপনি আবার নতুন করে ভ্যালুয়েশন করবেন যখন প্রাইস কমে যাবে, তখন হয়তো দেখা যাবে যে আপনার ভ্যালুয়েশন আগে যে ভ্যালুয়েশন করেছেন তার চাইতে ভ্যালুয়েশন হয়তো কিছুটা কম আসতেছে। সো এই এই ক্ষেত্রে তখন আপনি আপনার এক্সিট বা টেক প্রফিটের লিমিটটা আরেকটু নিচে নামিয়ে আনতে পারেন। তো 2 নম্বরে যেটা, টেক প্রফিট অ্যান্ড স্টপ লস নির্ধারণ করুন, এটা অলরেডি বলে দিয়েছি। তো যে কোনো স্টক বাই সেল করার আগেই কিন্তু আপনাকে টেক প্রফিট অ্যান্ড স্টপ লস নির্ধারণ করে দেন আপনাকে সেই স্টকটাতে বাই সেল করতে হবে বা ট্রেড করতে হবে। তো এরপর যে আমরা যদি 7 নম্বর ভুলটায় আসি, সেটা হলো মার্জিন লোন নিয়ে বিনিয়োগ। অনেকেই মনে করেন যে আচ্ছা আমি মার্জিন লোন নিয়ে আপাতত ইনভেস্ট করি, এই স্টকটা আমি শুনলাম 80 টাকা থেকে 150 টাকা যাবে, আমি যদি 120 টাকায় সেল দিতে পারি 50% প্রফিট হবে। তো আমি যদি মার্জিন লোন নেই, আমাকে হয়তো 2% অর 5% একটা ইন্টারেস্ট দিতে হবে। তো আমি 50% প্রফিট করতে পারলে সেখান থেকে আমি 5 or 10% দিয়ে দিতেই পারবো, সমস্যা নেই। এটা চিন্তা করে অনেকেই মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করেন। সো কিছু কিছু মানুষ ব্রোকার থেকে লোন নিয়ে বড় আশা করে স্টকে ঢুকে পড়ে। বাট দেখা যায় আপনি যে এই যে 80 টাকার থেকে 150 টাকায় যাবে, এটা তো হয়তো রিউমার ছিল, হয়তো আপনি যেটা চিন্তা করেছেন এটা নাও হতে পারে। তো এটা হলেও এটা হওয়ার জন্য টাইম লাগতে পারে। তো লেটস আপনি একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে একটা স্টক দেখলেন যে এই স্টকটার ভ্যালুয়েশন 150 টাকা, বাট বর্তমানে 80 টাকায় ট্রেড হচ্ছে। তো এই যে স্টকটা, এটা কিন্তু 150 টাকায় যে আগামীকালকেই চলে যাবে এই গ্যারান্টি কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। তো ওই 150 টাকা লেভেলে যেতে হয়তো 3 বছরও লাগতে পারে। তো আপনি যদি এইখানে মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করেন, সেই হিসাবে আপনার ইন্টারেস্টটা দিতে দিতে
বা এই স্টকটা সমসাময়িক যদি প্রাইস আরো কমে যায়, তখন দেখা যাবে যে আপনার মার্জিন কল নিয়ে আপনি একটা লস করে বা আপনার পোর্টফোলিও ব্লো আউট হয়ে যাবে, তখন কিন্তু আপনি বের হয়ে যেতে হবে। বাট আপনি যদি নিজের টাকা ইনভেস্ট করেন, তখন হয়তো আপনি 3 বছর সময় নিতেই পারেন, 3 বছর পরে গিয়ে 50% রিটার্ন হয়তো এই স্টকটার থেকে পেতে পারবেন। বাট মার্জিন লোন নিয়ে সেটা করা কিন্তু অনেক বেশি রিস্কি, সেটা যদি ইভেন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখেও করেন তাহলেও কিন্তু অনেক বেশি রিস্কি। তো এই ক্ষেত্রে আমাদের টিপস থাকবে যে আপনি যে কোনো ধরনের লেভারেজ ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকেন, যদি না আপনি সিজনড ইনভেস্টর হন। তো আপনি যদি মার্জিন লোন নিতে চান বা আপনি যদি অনেক এক্সপার্ট হন এবং আপনার ট্র্যাক রেকর্ড দেখতে হবে, আপনি বাজারে ইনভেস্ট করা শুরু করলেন 6 মাস আগে এবং 6 মাসে আপনি মনে করতেছেন যে আমি তো গত 6 মাস লাভ করেছি, এখন হয়তো আমি আরো করতে পারবো। তো এত শর্ট ট্র্যাক রেকর্ড নিয়ে আমার মনে হয় মার্জিন লোন নেওয়া উচিত না। আপনার যদি ট্র্যাক রেকর্ডটা আরো ভালো হয় এবং ট্র্যাক রেকর্ডটা খুবই ফ্যান্টাস্টিক হয়, লাইক আমি গত 5 বছরে ইয়ার অন ইয়ার লেটস সে 40% করে রিটার্ন জেনারেট করতে পেরেছি, তো এইরকম বা 30% করে রিটার্ন জেনারেট করতে পেরেছি, এরকম হলেই একমাত্র আপনার মার্জিন লোন নেওয়া উচিত। কারণ আপনার কিন্তু বর্তমানে ইন্টারেস্ট রেট ব্যাংকে 15%-এর মতো দিতে হয় এবং ব্রোকাররা কিন্তু 18-20% নিয়ে থাকে। আপনি যদি 30% রিটার্ন জেনারেট করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু 20% রেটে একটা লোন নিয়ে ইনভেস্ট করা বোকামি ছাড়া আর কিছুই না। আপনার যদি গত 5 বছরের হিস্ট্রিক্যাল যে রিটার্ন রেট সেটা যদি 30% অর 30% হয়, তাহলে হয়তো আপনি মার্জিন লোন নিতে পারেন। বাট আমার বিশ্বাস আমাদের মার্কেটে এরকম ট্র্যাক রেকর্ড হয়তো কারো নাই গত 5 বছরে অ্যাটলিস্ট। তো সেই হিসাবে আপনার মার্জিন লোন থেকে বিরত থাকাই ভালো। এরপর যে আমরা যদি 8 নম্বর ভুলটা দেখি, 8 নম্বর ভুলটা পি রেশিও না বুঝে কেনা। তো বাজারে অনেক ইনভেস্টরদেরকেই দেখি যারা বলেন যে এই স্টকটার পি রেশিও এখন 4-এ আছে, এটাকে কিনতেই হবে, এটা অনেক ভালো করবে। তো এই ক্ষেত্রে পি রেশিও কম তাই ভালো, এটা কিন্তু সব সময় সঠিক না। কারণ অনেক সময় দেখা যায় যে পি রেশিও অনেক কারণেই কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে লো পি কখনো কখনো কোম্পানির সমস্যাও নির্দেশ করতে পারে। সো যেমন হতে পারে যে একটা স্টক কন্টিনিউয়াসলি খারাপ করতেছে, যেই কারণে এটার প্রাইস অনেক কমে গিয়েছে এবং তার বিজনেস খারাপ করার কারণে প্রাইসও কমে গিয়েছে, আর ওই কমে যাওয়ার কারণে সে লো পিতে চলে এসেছে। তো এটা কিন্তু কখনো কখনো কোম্পানিটার যে একটা সমস্যা রয়েছে এটাও নির্দেশ করতে পারে। তো জাস্ট লো পি দেখে শেয়ার বাই সেল করা উচিত না। অলওয়েজ আপনি শেয়ারটার গ্রোথ, ক্যাশ ফ্লো, কোয়ালিটি দেখে তারপরে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো এবার আমরা 9 নম্বর ভুলটাতে চলে আসি। 9 নম্বর ভুলটা হলো মার্কেটকে শত্রু ভাবা। তো অনেকেই মনে করেন যে এই বাজার তো কারসাজি বা মার্কেট আমার বিপক্ষে, অথবা অনেকেই বলেন যে এই মার্কেটে কম টাকা নিয়ে ইনভেস্ট করে কোনো লাভ নাই, এই মার্কেটে বেশি টাকা থাকলে অথবা একমাত্র গ্যাম্বলাররাই এই মার্কেট থেকে প্রফিট করতে পারে, এরকম অনেক কিছু বলে। সো এইরকম মনোভাব থাকলে কিন্তু আপনি অলরেডি ডিমোটিভেট হয়ে যাবেন। তো আপনি যখন ডিমোটিভেট হয়ে যাবেন, এখান থেকে কিন্তু ভালো কিছু, ইভেন মার্কেট যদি পজিটিভ রিটার্নও দেয়, আপনি হয়তো পজিটিভ রিটার্নটা নিতে পারবেন না বা এনজয় করতে পারবেন না, কারণ আপনি কিন্তু ডিমোটিভেটেড অথবা আপনি কিন্তু অলরেডি নেগেটিভ মাইন্ডেড হয়ে আছেন। তো দেখা যাবে আপনার ব্রেক ইভেনে আসলেই আপনি হয়তো এক্সিট নিয়ে নিয়েছেন, তারপরে মার্কেট হয়তো আরো 50% রিটার্ন দিয়েছে। তো সেই 50% রিটার্নটা কিন্তু আপনি মিস করে গেলেন। তো এইসব ক্ষেত্রে মার্কেটকে শত্রু না ভেবে আপনার চিন্তা করতে হবে যে মার্কেট নিউট্রাল, এবং আপনার ধৈর্য, স্কিল, ডিসিপ্লিন এইগুলা দিয়ে মার্কেটে আপনি নিজেকে স্ট্যান্ড অ্যালোন করতে হবে। আপনি যদি আপনার স্কিল, ধৈর্য, ডিসিপ্লিন এইগুলা দিয়ে যদি নিজেকে স্ট্যান্ড অ্যালোন না করতে পারেন, মার্কেটে কিন্তু অন্য কেউ, কোনো মামু বা কেউ কিন্তু আপনাকে স্ট্যান্ড অ্যালোন করে দিবে না। আর ধৈর্য, ডিসিপ্লিন তখনই আসবে যখন আপনার প্রপার স্কিল থাকবে। তো আপনার অবশ্যই মার্কেট রিলেটেড স্কিল অর্জন করার চেষ্টা করতে হবে। আমাদের চ্যানেলে কিন্তু অনেক এডো কন্টেন্ট দেওয়া আছে এবং ইন ফিউচার আমরা আরো বেশ কিছু এডো কন্টেন্ট দিব। তো আপনি এখনো যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি কিন্তু আপনার স্কিল আর একটু আপ করে নিতে পারেন। এছাড়াও আরো অনেক কন্টেন্ট হয়তো রয়েছে, আপনি ইউটিউবে সার্চ দিলে ফ্রিতেই অনেক কিছু পেয়ে যাবেন। তো লাস্ট যে ভুলটা সেটাতে আসবো, 10 নম্বর ভুল। 10 নম্বর ভুলে নিজের ভুল স্বীকার না করা। তো এই ক্ষেত্রে ইগো বা ওভার কনফিডেন্স অনেক সময় ক্ষতির পর ক্ষতি ডেকে আনে। আপনি মার্কেটে হয়তো ভুল করতেছেন, বাট আপনার মনে হচ্ছে যে না, আমি ঠিকই আছি, এই মার্কেট হয়তো, মার্কেটের সমস্যা, এই মার্কেট হয়তো রিটার্ন দিতে পারে না। অথবা আপনি একটা ভুল করলেন, সেটাকে আপনি অন্যর উপর দোষ দিয়ে চাপাচ্ছেন যে এইখানে গ্যাম্বলাররাই প্রফিট করতেছে বা গ্যাম্বলারদের সমস্যা। তো এই নিজের ভুল যদি নিজে স্বীকার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভুলগুলোর থেকে শিক্ষা নেওয়ারও কোনো সুযোগ থাকবে না। তো এসব ক্ষেত্রে ইগো বা ওভার কনফিডেন্সটাকে সাইডে রেখে আপনি কি ভুল করেছেন সেটাকে আপনার অ্যানালাইসিস করা উচিত। তো
তো এই ক্ষেত্রে একটা জিনিস বলবো, সেটা হলো আমরা কিছুদিন আগেই আমাদের ইউটিউবে এন্ড আমাদের ফেসবুক পেজে কমিউনিটি পোস্টে আমরা পোস্ট করেছি যে আমার গত বছরের রিটার্নটা কেমন ছিল। তো আমার গত বছরের রিটার্নটা নেগেটিভ ছিল, সেটা আমি সেই পোস্টে বলে দিয়েছি ডিরেক্টলি। এবং আমি এটাও বলেছি যে আমি কিছু ভুল না করলে আমার রিটার্নটা হয়তো পজিটিভ থাকতো। তো আমি চেষ্টা করি আমার ভুলগুলোকে আমি অ্যানালাইসিস করার, এবং আমি চেষ্টা করব, আপনারা যদি চান এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে হয়তো আমি গত বছর কি কি ভুল করেছি বা আমার ভুলগুলা কি ছিল সেটা নিয়ে যদি আপনারা একটা ভিডিও চান, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তাহলে আমি এই বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সেটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে হয়তো আমারও ভালো লাগবে। তো আপনারা যদি চান ওইরকম একটা ভিডিও বানাই, এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন। যাই হোক, আমরা আবার যদি আমাদের আলোচনায় ফেরত আসি, সো ভুল স্বীকার করুন, ক্ষতি মেনে নিন এবং শিক্ষা নিয়ে এগিয়ে যান। তো আপনার যে ভুলটা হয়েছে এটাকে আপনি স্বীকার করে, এই যে ভুলটা কেন হলো এটাকে অ্যানালাইসিস করে এই ভুলটা কিভাবে এড়ানো যেত সেটা যদি আপনি করতে পারেন, তাহলে এই বছর আপনার রিটার্নটা নেগেটিভ থাকলেও বা এই বছর রিটার্নটা আপনার স্যাটিসফ্যাক্টরি না হলেও নেক্সট বছর আপনার রিটার্ন কিন্তু ইমপ্রুভ করবে, এটা আশা করাই যায়। এই ছিল আমাদের 10টা ভুল নিয়ে ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।